নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নয়াদিল্লিতে খবর রাখতে হবে, সুপ্রিম কোর্টে খবর রাখতে হবে, তার কারণ গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছিলেন আজ কি হবে। ভার্চুয়ালি তিনি যোগ দিতে পারেন। আজ তো ফের শুনানি সুপ্রিম কোর্টের সামনে থেকে। আমার সঙ্গে সুপ্রিম কোর্ট চত্বর থেকে রয়েছে মৈত্রী, একবার কথা বলবো। মৈত্রী, গত বুধবার এক ঐতিহাসিক দিন ছিল সেই মামলা, যে মামলার আজ আবার শুনানি। হয়তো এখানে ভার্চুয়ালি যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে প্রসঙ্গে তো আসবো। তবে প্রথমে একটু তোমার থেকে জেনে নিতে চাইব, কোথায় আগের দিনের শুনানি শেষ হয়েছিল, অর্থাৎ আজ সওয়াল জবাব কোন জায়গা থেকে শুরু হবে? দেখো, গত দিনের যে শুনানি, অর্থাৎ 4 ফেব্রুয়ারির যে শুনানি, সেই শুনানির একটা বড় অংশ জুড়ে ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং বিশেষত পদবীর সমস্যার কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম চলে আসা এবং উচ্চারণের সমস্যার কারণে প্রচুর মানুষের ভোগান্তি হওয়া। যে 1,36,00,000 মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় এসেছে, তার 50% বেশির ক্ষেত্রে পদবী মিসম্যাচ বা সারনেম মিসম্যাচটাই কিন্তু সবথেকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতিরাও কিন্তু তারা সহমত হন যে নামের পদবী ভুলে বা পদবীর উচ্চারণের কারণে যদি কাউকে শুনানিতে ডাকা হয়, তাহলে সেটা সত্যিই একটি হ্যারাসমেন্টের জায়গায় চলে যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কাছে গত শুনানির দিন সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তারা এই সমস্যার সমাধান কিভাবে করতে চাইছেন। অন্যদিকে রাজ্য সরকারের কাছ থেকেও জানতে চাওয়া হয়েছিল যে তারা অতিরিক্ত আধিকারিক, গ্রেড 2 পর্যায়ের আধিকারিক তারা দিতে পারবেন কিনা বা কতজন আধিকারিক দিতে পারবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারদের নিয়ে যে আপত্তি তোলা হয়েছিল, সেই মাইক্রো অবজারভারদের বিষয়টি যাতে সমাধান করা সম্ভব হয়। এবার সওয়াল জবাবে কি উঠে এসেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোচ্চ আদালতের থেকে অনুমতি চেয়ে, প্রধান বিচারপতির অনুমতি চেয়ে তিনি সওয়াল করেছিলেন এবং তিনি সেখানে গণতন্ত্র রক্ষার আর্জি জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে জাতীয় নির্বাচন কমিশন টার্গেট করছে বাংলাকে এবং বারবার করে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার পরেও সেই চিঠির জবাব তিনি পাননি এবং সেই কারণে সাধারণ মানুষের হয়ে বিচার চাইতে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সর্বোচ্চ আদালত তাকে এবং তার মাধ্যমে সমস্ত মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের সমস্যার সমাধানের জন্য তারা রয়েছেন এবং তারা মনে করেন যে সমস্ত সমস্যারই সমাধান সম্ভব। ফলে আজকে এটাই দেখার যে এই যে সমস্যা উঠে এসেছে, সেই সমস্যার সমাধান কি করে হবে বা জাতীয় নির্বাচন কমিশনই বা কি বক্তব্য রাখে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে সঙ্গেই কিন্তু দোলা সেন, ডেরেক ওব্রায়েন, জয় গোস্বামীর করা মামলারও শুনানি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শুনানি রয়েছে সনাতনী সংঘের করা মামলারও। বলে সেখানে বেশ কিছু দেখেছিলাম যে পিটিশনার ইন পার্সন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন সওয়াল করেছিলেন। তো আজ কি ভার্চুয়ালি তার যোগ দেওয়ার কোনো একটা সেরকম কোনো আভাস পাচ্ছ, কিছু জানতে পারছো সেরকম? দেখো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি যোগ দেওয়ার। তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না আজকে সর্বোচ্চ আদালতে, তবে ভার্চুয়ালি তার যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার আইনজীবীরা সেই সম্ভাবনা এখনো পর্যন্ত উড়িয়ে দিচ্ছেন না পুরোপুরিভাবে, তবে সেটা স্পষ্ট হবে বেলা 2টোর সময়। সেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে তাকে ভার্চুয়ালি অ্যাপিয়ার করার অনুমতি দেওয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি অ্যাপিয়ার করবেন। তার কারণ এর আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেছেন যে সর্বোচ্চ আদালতের উপর তার ভরসা আছে এবং আদালত যেমনটা নির্দেশ দেবেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন। ফলে যদি সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের তরফ থেকে অ্যালাউ করা হয়, সেক্ষেত্রে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সেটা পুরোটাই পরিষ্কার হবে বেলা 2টোর সময়, এই মামলার যখন শুনানি শুরু হবে তখন। বেলা 2টো নজর থাকবে আমাদের। ধন্যবাদ মৈত্রী। বেলা 2টোয় নজর থাকবে, কারণ এই সুপ্রিম শুনানিতে এর আগের দিন আমরা দেখেছিলাম গত বুধবার সুপ্রিম কোর্টে সেখানে অ্যাপিয়ার হয়েছিলেন, সেখানে নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বলতে হবে যে এসআইআর নিয়ে ঠিক প্রতিবাদ কতটা চড়া হতে পারে তা দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে না, তিনটে পথ, ত্রিমুখী লড়াই বলা যেতে পারে। প্রথমত দেখা গেল গত সপ্তাহে রাজধানীর রাজপথে প্রতিবাদ। দ্বিতীয়ত দেখা গেল কমিশনের অফিসে গিয়ে সেখানে মুখ্য নির্বাচন কমিশনার, তার সঙ্গে বৈঠক। আরেকটা হলো আইনগত পথ, সেই আইনের পথেও প্রতিবাদ বা বলা যেতে পারে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। Why after 24 years? What was the hurry to do it? What it takes 2 years? Only within 3 months. Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? হাতিয়ার এসআইআর, রাজধানীতে গিয়ে ত্রিমুখী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো নির্বাচন কমিশনের অফিসে, কখনো আবার সুপ্রিম কোর্টে সওয়াল। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল, বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর গত সোমবার ফের বিরোধী নেত্রীর মেজাজে দেখা গিয়েছে তাকে, তবে অন্য মাটিতে, বাংলায় নয়, দিল্লিতে। I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. When you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people. And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. কখনো রাজধানীর পথে রণংদেহী, কখনো আবার মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি। हम उसको बॉयकॉट करके चलाया, हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैरोट नहीं बना है, कोई तोता पाखी नहीं बना है। हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना। प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है, हम सब इकट्ठा होकर ही काम करते हैं। এরপর বুধবার একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. Please protect the people's rights. সুপ্রিম কোর্টে করা মামলায় একাধিক আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দেওয়া নথি গ্রহণ করতে হবে, নামের অমিল অথবা পদবিতে বানান ভুল থাকার যুক্তিতে দেওয়া নোটিশ প্রত্যাহার করতে হবে, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার করতে হবে মাইক্রো অবজারভারদের, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট এবং আনম্যাপড ভোটারদের তালিকা অনলাইনে আপলোড করতে হবে সিইও এবং ডিইওদের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া বন্ধ করতে হবে, কমিশনকে সরকারিভাবে বার্তা দিতে হবে, 2025 সালের ভোটার তালিকা মেনেই 2026-এর বিধানসভা ভোট করতে হবে। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer. Micro observer is the final authority. Election Commission, WhatsApp Commission. পর্যবেক্ষকদের মতে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করে মমতা একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন। মমতা বোঝানোর চেষ্টা করলেন রাজনৈতিকভাবে লড়াই তো করবেনই, এসআইআর ইস্যুতে রাজ্যের জন্য আইনি লড়াইয়েও তিনি 1 ইঞ্চি জমি ছাড়বেন না। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখিনি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। মানুষ একটা আশ্রয় চায়, আর যিনি আশ্রয়দাতা হন তাকে মানুষ আঁকড়ে থাকে। মমতা ব্যানার্জি সেই মানুষ যাকে বাংলার মানুষ আঁকড়ে রেখেছে, এই কারণেই আঁকড়ে রেখেছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এদিন সারা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরেছেন, যাতে কমিশনের উপর আরও চাপ বাড়ানো যায়। Bengal is targeted, sir. Save democracy. নিউজ 18 বাংলা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এসআইআর নিয়ে যেভাবে প্রতিবাদ করছেন, যেভাবে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশংসা করছেন মানিক সরকার এবং কার্যকরী উদ্যোগ, বাংলার মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে উল্লেখ করছেন। তার এই বক্তব্যকে প্রাসঙ্গিক করেই বা বলা যেতে পারে তার এই মন্তব্যকে হাতিয়ার করেই এ রাজ্যের বাম নেতাদের কটাক্ষ কুণাল ঘোষের।
শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষিয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে, এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে হিয়ারিং বা শুনানি যদি পঞ্চায়েত অফিসে করা হয় তা নিয়ে আপত্তি রয়েছে কমিশনে। সুপ্রিম কোর্টে আজ ফের এই মামলার শুনানি, কেননা ইটাহার ফারাক্কা চাকুলিয়ার ঘটনা উল্লেখ করে মাইক্রো অবজারভার বিএলওরা ভয় পাচ্ছেন বলে দাবি করছে কমিশন। এর আগে পঞ্চায়েত অফিসে হিয়ারিংয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে কমিশন। কমিশন বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, কোনো জায়গায় মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারা হচ্ছে, কোনো জায়গায় ঢুকে গিয়ে হুজ্জুতি করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী যারা, তারা তো জানে যে এই অফিসগুলো আসলে পার্টি অফিস, পঞ্চায়েতের অফিসগুলো হচ্ছে পার্টি অফিস। তো স্বাভাবিক তারা গিয়ে সেখানে পার্টি অফিসে যেরকম আচরণ করে গুন্ডার মতো সেরকম আচরণ করছে। বাড়ির থেকে অনেক দূরে মানুষকে কাজকর্ম ছেড়ে, পেশা ছেড়ে তাদের সেখানে ডেকে আনছে, একসঙ্গে অনেক লোককে ডেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছে, যাতে মানুষ বিরক্ত হয়ে ফিরে যায়। সেই ছুতোয় ওরা নাম কেটে দেবে। এগুলো সব চক্রান্ত। দুম করে একটা কেউ কিছু একটা করলো, সেটাকে ছুতো করে এটা হবে না, ওটা হবে না। এগুলো সব বিজেপির যাতে কোনো রাজনৈতিক সুবিধা করে দেয়া যায়, ভোটার লিস্টে কারচুপি করা যায়, সেই জন্য এখানে করা যাবে না, দূরে করব, অমুক করব, এগুলো সমস্ত হচ্ছে ভোটের বাংলায় পুলিশের বদলিতে ডেডলাইন 15ই ফেব্রুয়ারি ডেডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। সেই 15ই ফেব্রুয়ারি ডেডলাইন নিয়েই রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। আরও জানবো এই বিষয়ে আমার সঙ্গে সরাসরি রয়েছে সম্রাজ। হ্যাঁ দেখো, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চিঠি দিয়েছে। 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট ডেডলাইন দেওয়া নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে। তার কারণ 15ই ফেব্রুয়ারির মধ্যে বলে দেওয়া হচ্ছে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে। অন্যদিকে এসআইআরের যে প্রক্রিয়া তা শেষ হতে আরও 7 থেকে 10 দিন নির্দিষ্ট যে নির্ঘণ্ট রয়েছে তার থেকে বেশি সময় লাগতে পারে বলে মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অন্যদিকে এই মাসেই শেষের দিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতে চলেছে। ফলত রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই চিঠি, যাকে নিয়ে রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে জল্পনা শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে। তার কারণ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন কমিশনকে তার কমপ্লায়েন্স রিপোর্টও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলত মনে করা হচ্ছে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার মাত্রই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হবে। আর সেই দিকে লক্ষ্য রেখেই এই বদলি প্রক্রিয়ার ডেডলাইন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিল রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। ধন্যবাদ। একটাই প্রশ্ন তাহলে, ভোটের দিনক্ষণ কবে ঘোষণা হবে, কবে হবে ভোট? তার কারণ যে নির্ধারিত সময়সীমা ধরা হয়েছিল এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তার থেকে অন্তত আরও 7 দিন বেশি সময় লাগবে বলে রাজ্য নির্বাচনী আধিকারিক তিনি জানাচ্ছেন। এবং এইরকম একটা জায়গায় তিনি দিল্লিতে জানিয়েওছেন যে আরও 7 দিন সময় লাগবে। সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়া শেষ হতে হতে বাকি প্রক্রিয়াগুলোও তো দেরি হবে, ধীরে ধীরে ধাপে ধাপে সব প্রক্রিয়াই দেরি হবে। ভোটও তাহলে যে সময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা যে সময়ের কথা ভাবা হয়েছিল, ভোট হয়তো তার পরে হবে। কবে হবে ভোট তা এখনই বলা সম্ভব নয়। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন, কবে হবে ভোট, এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তর চায়
শুনানির সময়সীমা বাড়ানো হোক 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চাই সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে। তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও। এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ 45 দিন প্রয়োজন। এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ভোটটা কবে হবে তা নিয়েই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে। এটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়। আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। অনেকেরই প্রশ্ন, এসআইয়ের শুনানি শেষ কবে হবে? কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন? ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? নিউজ 18 বাংলা। এদিকে বাগদা এসআইআর এর চাপে আবার এক বিএলওর আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ উঠছে। তিনি স্কুলে যে অফিস, সেই স্কুলের অফিসেই আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠছে বাগদার 30 নম্বর পার্টের বিএলও। কেন না এসআইআর এর কাজের চাপ। নির্বাচন কমিশনের ভূমিকায় পরিবার ক্ষুব্ধ। কি বলছে পরিবার? অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনিরুদ্ধ, দেখো, আজ সকালে স্কুলে এসেছিল এই শিক্ষক, যার নাম সরজিৎ হালদার। তিনি পাথুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাগদার 30 নম্বর পার্টের বিএলও। সাম্প্রতিক তিনি পরিবারের কাছে এবং স্থানীয় মানুষজনের কাছেও বলেছেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে ছোট শিশুটি আছে তাকে দেখো, এরকমই দাবি কিন্তু করেছে স্থানীয়রা। এবং পরিবারের পক্ষ থেকে রীতিমতন এই আত্মহত্যার চেষ্টা করা নিয়ে অভিযোগ তুলেছে যে বিএলওর কাজের চাপেই তিনি আজ স্কুলে এসে স্কুলের অফিস রুমের মধ্যে আত্মহত্যার চেষ্টা করে। প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এক অভিভাবক স্কুলে 4 পাস সার্টিফিকেট নিতে এসে দেখে যে স্কুলের শিক্ষক ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে। পরবর্তীতে স্থানীয়রাই তাকে ওইখান থেকে উদ্ধার করে হসপিটালে পাঠায়। কিন্তু পরিবারের অভিযোগ যে এই এসআইআর এর বিএলওর কাজের চাপের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি গুরুতর আহত অবস্থায় এখন বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ তুলছেন যে এই বিএলওর দায়িত্ব পেয়েছিলেন এই শিক্ষক সরজিৎ হালদার। তিনি একাধিকবার স্থানীয় অনেক মানুষকেই বলেছেন যে তিনি চাপ সইতে পারছেন না, যদি কিছু হয়ে যায় পরিবারের পাশে থাকবার জন্য আবেদনও জানিয়েছেন। এবং আজকে স্কুলে এসে এই ঘটনা ঘটানোর পরেই এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার মানুষও জানাচ্ছেন যে পরিবারের তরফ থেকে এলাকায় এসে জানানো হয়েছে যে এই চাপ সইতে পারছিলেন না, পরিবারের কাছেও একাধিকবার জানিয়েছিলেন। এই ঘটনা নিয়ে রীতিমতন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অতনু, ধন্যবাদ। সরজিৎ হালদার এরকম স্কুলে গলায় দড়ি নিয়েছে, সেটা শুনে আমি আসি। হ্যাঁ, সেটাই তো শুনলাম। সেটা আমার জানা নেই, সেটা ওরাই বলতে পারবে ভালো, আমি ওই বিষয়ে জানি না। না, কারণ হচ্ছে বিএলও ডিউটি চলাকালীন তো স্কুলে আসেনি, যার জন্য ওই বিষয়টা আমি জানি না। আমার একবার দিল্লির খবরে নজর রাখতে হবে, কারণ আইএনডিআইএ অর্থাৎ বিরোধী জোট তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার। মৈত্রী আছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রীর সঙ্গে আরও একবার কথা বলবো। আমি জানতে চাইব কেন এই সিদ্ধান্ত? কংগ্রেস ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাবে তোড়জোড় শুরু করেছে। সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, বিরোধীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে। মৈত্রী, এই যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে, কেন এই সিদ্ধান্ত? প্রেক্ষিতটা কি?
দেখো, গত সপ্তাহে যখন রাষ্ট্রপতির বক্তব্যের পাল্টা বক্তব্য রাখতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতি ভাষণের মোশনের জবাবি ভাষণ দিচ্ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেই সময় তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্পিকারের বিরুদ্ধে এবং তাকে বলতে দেওয়া হয়নি। এবং তারপরের দিনই প্রধানমন্ত্রী জবাবি ভাষণ ছিল লোকসভায় এবং সেখানেও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেননি, বরঞ্চ সংসদ একেবারে মুলতবি করে দেওয়া হয়। পরের দিন স্পিকার জানিয়েছিলেন যে তার কাছে খবর ছিল যে বিরোধী দলের মহিলা সাংসদরা তারা প্রধানমন্ত্রীকে অ্যাটাক করতে পারেন এবং সেই অবস্থার কথা জেনে তিনি প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকার পরেও লোকসভা মুলতবি করে দেন এবং প্রধানমন্ত্রীকে বলতে দেননি। তারপরে রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে দেখা যায় এবং নজিরবিহীনভাবে লোকসভায় আর রাষ্ট্রপতির জবাবি ভাষণে বক্তব্য রাখতে পারেননি প্রধানমন্ত্রী। এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু গত সপ্তাহ ধরে টানা উত্তাল হয়েছে সংসদ এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে বিরোধী দলের সাংসদরা তারা ফ্লোর লিডাররা মূলত বৈঠকে বসেছিলেন মল্লিকার্জুন খার্গের অফিসে। সেখানেই সিদ্ধান্ত হয় যে স্পিকারের যে ভূমিকা রয়েছে সেটা যথেষ্টই নক্কারজনক বলে তারা মনে করছেন এবং তারা মনে করছেন যে স্পিকার তিনি বৈষম্যমূলক আচরণ করছেন এবং সেই কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তাব দেয় কংগ্রেস এবং কংগ্রেসের প্রস্তাবে অন্যান্য বিরোধী দলরাও তারা সহমত হয়। ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে এই প্রস্তাব নিয়ে অন্যান্য দলের যে সহমতি এবং যে তাদের সই সংগ্রহ সেই সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সংখ্যাতত্ত্বের দিক থেকে যদিও এই অনাস্থা প্রস্তাবে বিরোধীরা জয়ী হবেন না, কিন্তু তবুও এটা কিন্তু বড়সড় একটা রাজনৈতিক বার্তা। এর আগেও আমরা দেখেছিলাম রাজ্যসভার চেয়ারপারসন তৎকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও কিন্তু অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। ফলে এবার ঠিক